সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইসলামী ব্যাংক নিয়ে চলমান ঘটনাগুলো এখনও চলছে আমরা জানি। তো যে আশঙ্কা বা আতঙ্কটি ছিল আমাদের সবার মাঝে যে ইসলামী ব্যাংক থেকে এক ধরনের প্যানিক উইথড্র বা আতঙ্কিত হয়ে আমানতকারীদের টাকা তুলে ফেলার যে প্রবণতা সেটা শুরু হবে এবং সেটাই কিন্তু হয়েছে। পত্রিকা সবশেষ যে খবর দিয়েছে তাতে হচ্ছে যে ব্যাংকটি থেকে প্রায় ৩,৫০০ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। অনেক গ্রাহকই অভিযোগ করছেন যে তারা এটিএম বুথে গিয়ে তাদের চাহিদা অনুযায়ী টাকা পাচ্ছে না। অনেক এটিএম বুথ বন্ধ দেখাচ্ছে। সেখানে টাকা নেই, বলা হচ্ছে আউট অফ সার্ভিস। তো এই পরিস্থিতিটা যে তৈরি হবে এটার একটা আশঙ্কা সবার মাঝেই ছিল এবং সেটাই হয়ে গেল। তো এর মাধ্যমে কি হতে পারে? সম্ভবত ব্যাংকটার যে শক্তিশালী একটা ভিত ছিল সেটা তো নানা কারণে এটা নষ্ট হয়েছে এবং প্রভাব পড়েছে। এই ধাক্কায় এসে হয়তো এটা আরও বেশি বেড়ে যাবে বলে আমাদের আশঙ্কা। আ মানে ইসলামী ব্যাংকের এই মুহূর্তে আমানতের সংখ্যা প্রায় ২,০০,০০০ কোটি টাকার মতো। তো সেখানে ৩,৫০০ কোটি টাকা এটা খুবই একটা সামান্য অংশ। কিন্তু তারপরেও যেটা বিষয় হচ্ছে যদি আতঙ্ক ছড়িয়ে পড়ে তাহলে যত বড় আমানতই থাকুক না কেন আসলে কোনো ব্যাংকের পক্ষে সেই আমানতকারীদের চাহিদা সামাল দেওয়া আসলে সম্ভব না। এই পরিস্থিতিটা আসলে কেন তৈরি হলো? আপনারা জানেন যে মূলত নতুন চেয়ারম্যানকে নিয়োগ কেন্দ্র করেই আসলে এই ঘটনার সূত্রপাত হয়েছে। সরকার এখন পর্যন্ত অনড়, তারা চেয়ারম্যানকে সরাবেন না। সরকার বলতে এখানে বোঝাচ্ছি বাংলাদেশ ব্যাংক। তবে একটি বিষয় শুনে আমি বেশ অবাক হলাম। বাংলাদেশ ব্যাংক নাকি বলেছে যে ইসলামী ব্যাংক যদি এই যে আমানত তুলে নেওয়ার কারণে তারল্য সংকট বা নগদ টাকার সংকটে পড়ে, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকে নগদ টাকা দিয়ে সহায়তা করবে। এটা কি আসলে কোনো ধরনের সমাধান হতে পারে? আপনি একজনের ক্ষতি করবেন, ক্ষতি করার পরে তাকে সাহায্যের অফার দিবেন। এটা তো আসলে একটা পলিসি হতে পারে না। বাংলাদেশ ব্যাংক হচ্ছে সকল ব্যাংকিং খাতের এক আ গার্ডিয়ান বা অভিভাবক বা রক্ষক হিসেবে কাজ করার কথা। তো সেখানে এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা হবে যে এই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় বা এটাকে কিভাবে আ আ মোকাবেলা করা যায় সেটা না করে তারা বলছেন যে যদি আমানত সংকট হয় তাহলে বাংলাদেশ ব্যাংক সেখানে তাদেরকে সহায়তা করবেন। আমি জানি না ইসলামী ব্যাংক কোন প্রেক্ষাপটে দুঃখিত মানে বাংলাদেশ ব্যাংক কোন প্রেক্ষাপটে এই ধরনের কথা বলেছে। তবে নিয়ন্ত্রক সংস্থার ভিতরে এক ধরনের নির্লিপ্ততা লক্ষ্য করা যাচ্ছে বলে আমি শুনতে পেয়েছি। এইটার কারণটা আসলে কি আমি জানি না। ২-১ জন আমাকে যেটা বলছেন যে ৮০ দশকে বাংলাদেশে যখন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে এখানে শুধু ইসলামী ব্যাংকের কথা বলা হচ্ছে না, মানে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার কথা বলা হচ্ছে। তো সেই ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে যখন বাংলাদেশে ইসলামিক অর্থনীতির একটা আ সূত্রপাত হলো বা সূচনা হলো, তখন ধীরে, ধীরে এটা আসলে এখন একটা বড় একটা অংশে এসে পরিণত হয়েছে। আপনারা জানেন যে আরও অনেকগুলো ইসলামী ব্যাংক ছিল, যদিও সেগুলো নানা মানে লুটপাট এবং অনিয়ম দুর্নীতির কারণে সেগুলো অলমোস্ট সব বসে গেছে। একমাত্র ইসলামী ব্যাংকই শেষ পর্যন্ত একটা শক্ত অবস্থানের ভিতরে টিকে আছে। কারণ এর বেইস বা গোড়া অনেক শক্তিশালী হওয়ার কারণে এটা সম্ভব হয়েছে। তো সেই ব্যাংকটিকেও এখন মানে এক ধরনের দুর্বল করে দেওয়ার মানে ষড়যন্ত্র হচ্ছে কিনা সেই প্রশ্নটাও তারা তুলছেন। এবং এর মাধ্যমে যেটা হবে যে বাংলাদেশে যে আসলে ইসলামী অর্থনীতির যেই মানে ব্যবহারিক যে দিকটা শুরু হয়েছিল ৮০ দশকে এবং যেটা এখন অনেক বেশি এক্সপানশন হচ্ছিল, তো সেইখানে আসলে কোনো ধরনের আঘাত করা হচ্ছে কিনা সেই প্রশ্নটাও রাখা হচ্ছে। আপনারা জানেন যে বিশ্বজুড়ে এখন হালাল অর্থনীতি বা সুদমুক্ত অর্থনীতি যেটা সেটার পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। মালয়েশিয়া বলেন, পাকিস্তান বলেন, ইন্দোনেশিয়া বলেন, সবগুলো দেশেই কিন্তু এর বড় ধরনের বিস্তৃতি হচ্ছে। বাংলাদেশও তার ব্যতিক্রম ছিল না, যেহেতু এখানে প্রায় ৯০% বেশি মুসলিম জনগোষ্ঠী। তো সেইখানে এক ধরনের আঘাতের ষড়যন্ত্র তারা দেখছেন বলে কয়েকজন আমাকে বললেন। তো যদি এই ধরনের কিছু হয়ে থাকে তাহলে এটা আসলে খুবই দুঃখজনক বিষয় হবে। কারণ একটি দেশের অর্থনীতি শুধু একটি পিলারের উপর টিকে থাকে না, অনেকগুলো পিলার থাকে। এখানে যখন প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা থাকবে সেরকম ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাও থাকবে, এটা খুবই স্বাভাবিক। এবং শুধু তাই নয়, আমি বিভিন্ন গবেষণায় দেখেছি যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা যুক্তরাজ্যের মতো দেশগুলোতেও কিন্তু এই ইসলামী ব্যাংকিং বা ইন্টারেস্ট
বিহীন যেই ব্যাংকিং ব্যবস্থা সেটা কিন্তু ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এবং এই ইন্টারেস্টবিহীন ব্যাংকিং ব্যবস্থা কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীদের কাছেও খুব বেশি জনপ্রিয়, কারণ তারা স্বল্প সময়ের জন্য আমদানি রপ্তানি যে ব্যবসার জন্য তারা যে ঋণটা নিয়ে থাকেন সেই ঋণের এগেনস্টে ইসলামী ব্যাংক কিন্তু বাড়তি কোনো চার্জ আরোপ করে না, যেটা সাধারণ ব্যাংকগুলো করে থাকে। যে কারণে দেখা যায় যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর দিকে আসলে ব্যবসায়ীদেরও এক ধরনের ঝোঁক প্রবণতা বা তাদের আগ্রহ বেশি থাকে। তো এইরকম একটা পরিস্থিতির ভিতরে যদি ইসলামী ব্যাংকে নিয়ে এই ধরনের আহ, আহ, মানে পরিকল্পনা থেকে থাকে যে বাংলাদেশে ইসলামিক অর্থনীতির যেই বিস্তৃতিটা হয়েছে এখন পর্যন্ত সেটাকেই আসলে বন্ধ করে দেওয়ার একটা সূত্রপাত, তাহলে এটা আমাদের দেশের অর্থনীতির জন্য আসলে খুব বড় ধরনের একটা ধাক্কা হবে বলে মনে করি। আমরা আশা করি সেই ধরনের কিছু হবে না, সবাই সব পক্ষ মিলেমিশেই বিষয়টাকে সমাধান করবে বলে আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।